বা পৃথিবীর অন্য যে কোনো দেশের অর্থনীতিতে যত টাকা আছে তার 90 থেকে 97% তো ব্যাংক নোটেই না। এটা তো আরেক ধরনের টাকা, যে টাকা আপনারা টাকা হিসেবে বুঝতেইছেন না। আপনি বুঝছেনই না যে অন্য একটা টাকা এক্সিস্ট করে। আপনি এটা এটা তো জাস্ট শো। অনেকটা শোরুম থাকে না, শোরুমের পিছিয়ে যেরকম বিশাল ফ্যাক্টরি গুদামঘর থাকে, এটা হচ্ছে জাস্ট একটা শোরুম। পৃথিবীর অনেক দেশে তো ক্যাশলেস ইকোনমি চলছে। তো সেখানে সেখানে কে টাকা উৎপন্ন করছে? তাহলে মানে আসলে হোয়াটস দ্য কনসেপ্ট, আমরা যেটা জানি সেটা হচ্ছে আমি যদি টাকা ছাপাতে চাই, আমি চাইলেই ছাপাতে পারবো না। আমি একটা সার্টেন অ্যামাউন্ট অফ ডলার, সেটার এগেনস্টে ডলার আমার ফার্স্টে রিজার্ভ করতে হবে। যেই যাদের কাছ থেকে আমি ডলারটা রিজার্ভ করব, তারাও চাইলে ডলার ছাপাইতে পারবে না আনলেস আনটিল দে বলতেছে কি, আপনি আগে হাসতেছেন দেখছেন হয়তো তো বলতেছেন, তারপর আমি বলি সেটা হচ্ছে যে স্বর্ণ আমি স্টোর করতেছি, সেইটার মতো করে আমি তখন ডলার ছাপাইতেছি। ডলারটা আবার আমরা সবাই পাগলের মতো করে জমাবো, সো দ্যাট উই ক্যান অলসো প্রিন্ট টাকা। আচ্ছা, এখানে অনেকগুলা ভুল তথ্য দিয়ে ফেলছেন, তো আসার জন্য দুঃখিত। ডলার রিজার্ভের সাথে টাকার কোনো সম্পর্ক নেই। ডলার রিজার্ভ এক জিনিস, টাকা আরেক জিনিস। কেমন? ডলার রিজার্ভ হচ্ছে আমরা যে আন্তর্জাতিক বাণিজ্য করি, ফরেন এক্সচেঞ্জ করি, সেই এক্সচেঞ্জের যে উদ্বৃত্তি সেটা হচ্ছে রিজার্ভ। কেমন? আর টাকার সাথে ডলার রিজার্ভ থাকতে হবে, এটা একেবারে ভিত্তিহীন একটা মানে দাবি করেছেন। এবং ডলারের পিছে যে স্বর্ণ থাকতে হবে সেটাও কি সম্পূর্ণ ভুল তথ্য। ডলারের পিছেও স্বর্ণ নাই, টাকার পিছেও ডলার নাই, এটা কিছুই কিছু না। হচ্ছেটা কি ভাই? ভাই আজকে খুব ভাইয়া মানে মানে ব্যথা ব্যথা লাগতেছে ভাই, ব্রেনে খুব চাপ লাগতেছে ভাই, একটু ক্লিয়ার করেন। আচ্ছা, বই ছাপানোর জন্য কি লাগে? কাগজ লাগে কালি লাগে। আর প্রকাশনীর ইচ্ছা লাগে। তাহলে বাংলাদেশ ব্যাংকের কি লাগবে? কাগজ, কালি, তার ইচ্ছা। এর চেয়ে তো বেশি কিছু না। আর এটার জন্য কোনো কিছুর ব্যাকেন্স লাগে না। হ্যাঁ, এক সময় ছিল যে এই ডলারের বিপরীতে স্বর্ণের মজুদ ছিল। তারও আগে বাংলাদেশে যে রুপি ব্যবহার করতাম আমরা, এবং সেটার পিছনে কি স্বর্ণের মজুদ ছিল। আর এরও আগে কি আমরা সোনা রূপা সরাসরি ব্যবহার করতাম। পরে সবাই বললো যে আচ্ছা, যে সোনাটা আমার কাছে জমা রাখো, ওই তার বিপরীতে একটা তোমাদের দলিল দেই, সেই দলিলটা হাত বদল করো নিজেরা। তো তখন মানুষ বললো যে আচ্ছা, সোনা তো ওখানে মজুদ আছে, তো এটা মালিকানাটা হাত বদল করে দিলে তো আমার জমি লেনদেন হয়েছে। যেমন আপনি আমাকে জমি বিক্রি করবেন, তো এটা হচ্ছে যে 100 সোনার মুদ্রা দলিল। তো আমি 100 সোনার মুদ্রা একবার তুলবো আমার লকার থেকে, তারপর আবার আপনার হাতে দিব, আপনি আবার গিয়ে ওই লকারেই রাখবেন। তো দরকার নাই তো যে আমি দলিলটা পার করে দিলাম, আপনি জমি পার করে দিলেন। ওইটাই ছিল টাকা, ওইভাবেই টাকার জন্ম। কিন্তু পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেখা গেল যে মানে ইউরোপের দেশগুলা মানে যুদ্ধ করলে কি আমরা প্রচুর ঋণে প্রচুর ব্যয় করি। মানে ওদের অবস্থা এমন হলো যে আমেরিকা থেকে ঋণ নিতে নিতে বা আপনার যে ব্যাংকার গোষ্ঠী, পৃথিবীর বেশিরভাগ সোনা এখন তাদের হাতেই। যদিও জিনিসগুলো বলাও মানে এক ধরনের নীরব পাপ, কারণ যার হাতে ক্ষমতা তার বিরুদ্ধে তো আসলে কথা বলাটা তো কারাগারে বসে কারাগারে মাস্টারের বিরুদ্ধে বিদ্রোহ করার মতন, তাই না? তো এই যে ব্যাংকার গোষ্ঠীর থেকে এবং আমেরিকার থেকে যে এত ঋণ নিল, তো দেখা গেল ইউরোপের যেই নিজস্ব মজুদ সেইটাই আপনার নাই হয়ে যাচ্ছে। তো তখন বললো যে আমরা তো আমাদের টাকাটাকে স্বর্ণের ব্যাগটা রাখতে পারছি না। তখন ব্রেটন উডসে গিয়ে তোরা সবাই মিলে চিন্তা করলো যে এখন কি করব, আমরা কিভাবে টাকা সিস্টেম টিকাবো। তখন সম্মিলিতভাবে প্রস্তাব আসলো